এই পেটে আপনার সন্তান আসেনি বলে লাথি মারতে পারলেন? রাহাত বসে আছে টিনের ঘরে, টলটলে চোখে আহত গলায় কথাটা বলেছিল ইসমা। বন্ধা বাজা বলে যে মেয়েটাকে কথার বাণে পিষেছিল, সেই মেয়েটা এখন গর্ভবতী। মেজর উসামা খন্দকারের অনাগত সন্তানের মা। ইসমা মা হবে, সন্তানের জননী হবে। ইসমা বন্ধা নয়, রাহাত শেষ থেকে শেষ। এই শেষের পরে আর কোনো শেষ হয় না। জরিনা গয়নার শোক আর সংসারের কাজ করে শোকিয়ে গেছে। সারাদিন খিটখিট করে কান্নাকাটি করে, ইসমাকে স্মরণ করে শতবার। নাতি নাতি করে ইসমার মাথা খেয়েছে। সেই নাতি সুমির পেট থেকে বের হয়েছে বলে চোখেও দেখতে পারে না। সুমির মায়ের কাছে রায়হান থাকে। রাহাত খরচ চালায় রায়হানের যাবতীয় সব কিছু। সিগারেট ধরালো রাহাত। পুরুষ জাতি কষ্টে থাকলে নাকি সিগারেটে একটু হলেও শান্তি মিলে। রাহাত কোথাও শান্তি পায় না, সিগারেটেও না। রাহাতের ক্ষত বিক্ষত হৃদয়ে নতুন ঘা চেপে বসেছে ইসমার মাতৃত্বের খবর শুনে। বিগত 5 মাস হলো রাহাত কুড়ে কুড়ে ধুকে ধুকে মরছে। রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় আফসোস আর আফসোস। কেন আরেকটা বিয়ে করার ভূত মাথায় চাপলো? কেন সে ইসমার দুঃসময়ে পাশে না থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? রাহাত এক ভয়ানক চিৎকার দিল। ইসমা বলে রাহাতের চিৎকারে এমন গর্জন হয়েছে যেন কোনো আহত সিংহ নিরাময় চাইছে। জরিনা শুনল ছেলের সেই চিৎকার। ইসমার নাম নিয়ে চিৎকার করে মরে গেলেও কি ইসমা আসবে? না, ভুলেও না। ইসমার কখনো কোনোদিনও আসবে না রাহাতের ধারে। ওসামা খন্দকার ভ্রুকুচকে চেয়ে আছে ইসমার পেটের দিকে। মনে মনে ভাবছে, এত বড় পেট কেন? 5 মাস রানিং, অথচ মনে হয় যেন 7 মাস। ইসমার চলাফেরাটা হাঁটা চলায় কষ্ট হয় এখন থেকেই। তারা আজ ঢাকায় চলে যাবে। ওসামার বাবা চাচা আর 2 বোন আসছে সিলেটে। সাথে তামান্নার 4 সন্তানও এসেছে। ব্ল্যাক ডায়মন্ড তাদের সাথে যাবে, আবার 3 দিন পর চলে আসবে। এই 2 রুমের ফ্ল্যাটে ইসমা খাতুনকে ছাড়া মেজর খন্দকার থাকবে কি করে? এই দূরত্ব কি করে মন বানবে? কি নিয়ে ভাবছেন? তুমি চলে যাওয়ার পর এখানে থাকবো না, সৈনিকদের সাথে থাকবো। তোমার ডেলিভারি 3 মাস পরে ভালো দেখে ফ্ল্যাট নিব। সেখানে তুমি, আমি আর বাবু একসাথে সব সময় থাকবো ইনশাআল্লাহ। আপনাকে দরকার তো আমার। অসহায়ত্ব ঘিরে ধরল মেজরের তনু মনে। তবে ইসমার সামনে তা প্রকাশ করল না। দৈহিক লম্বা পেটানো শরীরের পুরুষটা হাঁটু গেড়ে বসে পড়ল ফ্লোরে। ইসমা কোমল 2 হাতে অসস্ত্র চুমু দিয়ে ভরসা আশ্বাস দিল, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমার সাথে থাকতে। আমি যেমন তোমার স্বামী, তেমন দেশের একজন সৈনিক। তোমাকে ছাড়া আমি নিজেই ভালো থাকবো না। আমার ভালো থাকার মেডিসিন তো তুমি। বেবি নড়ছে। মেজর একদম স্থির। ইসমা স্বামীর হাত রাখল পেটের উপর। মৃদু নড়াচড়ে স্পষ্ট হয়ে ধরা দিল। মেজর মাথা এলিয়ে দিল পেটের উপর। চোখে থেকে নির্গত হলো 2 ফোঁটা পানি। কেমন সুখ সুখ লাগছে। বারন্ত পেটে চুমু দিল অনেকগুলো। ইসমা 2 হাতে আর্মি কাটিং ছোট ছোট চুলগুলো টানছে আর ফ্যাস ফ্যাস করে কাঁদছে। আবার কাঁদছো কেন বাকি? মাঝে মাঝে আমার ইচ্ছা হবে আপনি এভাবে পেটের উপর হাত রাখেন, আদর করেন, কিন্তু দূরে থাকলে কিভাবে সম্ভব? ছুটির দিনে নাইটে যাব, নাইটে আসব, কষ্ট হয়ে যাবে বেশি। আমরা কষ্ট করতে জানি, ভবিষ্যতে কি হবে আদম সন্তান তা জানে না। আমি কল্পনাও করিনি তুমি নামক কোমলমতি আমার জীবনে আসবে, সুখের স্রোতে ভাসিয়ে নিবে। আমি যদি সত্যি বন্ধ হতাম তবে অনুভূতি কি করে পেতেন? এই কারণেই পুরুষ সন্তানের লোভে আরেকজনকে বিয়ে করে, তাই না? স্নিগ্ধ হাসি দিল ওসামা। ফ্লোরে বসে থেকেই বলল, কোথায় যেন শুনেছিলাম ভালোবাসারও বিসর্জন রয়েছে। বিসর্জন কি জানো? না, জানি না। দুজন দুজনকে ভালোবাসলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। ধরো যদি স্ত্রীর সমস্যা থাকে, যেমন সন্তান জন্মদানে অক্ষম, তবে স্বামী বিসর্জন দিবে এই মুহূর্তটা। এই যে আমি তোমার পেটে হাত রেখে নড়াচড়া অনুভব করছি, এটা হলো শ্রেষ্ঠ অনুভূতি। স্বামীকে বিসর্জন দিতে হবে এই অনুভূতির লোভ। আর যদি স্বামীর সমস্যা হয়, তবে স্ত্রীকে বিসর্জন দিতে হবে এই পরিস্থিতি। এই যে তুমি বসে আছো উঁচু পেট নিয়ে, আর আমি তোমার উঁচু পেটে হাত রেখে ঠোঁট ছুঁয়েছি, আদর করেছি। এই পরিস্থিতি স্ত্রীকে বিসর্জন দিতে হবে। একজন স্ত্রী যখন মা হতে চায় এবং মা হয়, তখন স্বামীর পক্ষ থেকে এগুলো প্রাপ্য। কিন্তু স্বামী অক্ষম হলে
কিন্তু এই সময় এই পরিস্থিতি আসবে না। কাজেই স্বামীকে প্রকৃত ভালোবাসলে স্ত্রীকে বিসর্জন দিতে হবে পেটে অনাগত অস্তিত্বের নড়াচড়া, যা একজন নারীর সৌভাগ্য এবং তৃপ্তি। পুরুষেরও সমস্যা হয়। হ্যাঁ, কোনো দম্পতির বেলায় স্ত্রীর বদলে স্বামীর সমস্যা হয়ে থাকে। যদি আত্মার টান থাকে তবে এরকম দুইটা বিসর্জন দেওয়া কোনো ব্যাপার নয়। যদি তোমার অপারগতা থাকতো তবে আমি এভাবে তোমার বাড়ন্ত পেটে হাত রাখতে পারতাম না। তাতে কি এমন হতো? কিছুই হতো না। এই নড়াচড়া শুধু 3 অথবা 4 মাস উপলব্ধি করা যায়, এরপর তো আর করা যায় না। এই 3-4 মাসের একটু সুখের জন্য কেন আমার বধূকে মানসিক যন্ত্রণা দিব? হয়তো আমার ওরস তোমার পেটে আসবে না, তবে আমাদের ঘরে একটা বেবি কিন্তু ঠিকই আসবে। দত্তক নিয়ে আসার কথা বলছি। যে দম্পতি অনেক বছর অপেক্ষার পরেও বাচ্চার মুখ দেখছে না, তার একটি বাচ্চা দত্তক আনলে সব শেষ হয়ে যায়। তাদের আর পিছু টান থাকে না। তবে বেবি অ্যাডপ্ট আনতে হলে স্বচ্ছ মনের অধিকারী হতে হয়। যারা স্ত্রীকে সত্যিকার অর্থে ভালোবাসে তারাই স্বচ্ছ মনের মানুষ, এবং তারা স্ত্রীকে কষ্ট না দিয়ে পরিবার এবং বাচ্চার অভাব পরিপূর্ণ করে একটা বাচ্চা দত্তক এনে। আমার সন্তান না হলে আপনার একটু কষ্ট লাগতো না? আমার কষ্ট হয় তখন যখন তুমি কষ্ট পাও। আমার মতো সব আপনার মতো সব স্বামী যদি এমন বুঝতার হতো, বিচক্ষণ হতো, তবে কোনো অবলা নারী বন্ধা উপাধি পেত না, কোনো অসহায় নারী সতীনের সংসার করত না, কোনো নির্যাতিত নারী নীরবে নির্যাতিত সয়ে নিত না। সমাজে রাহাত আর তার পরিবার যেমন আছে, তেমন আমার মতো পুরুষ এবং আমার মতো পরিবারও আছে। আর কিছু বছর পর একটা বেবি দত্তক আনার সিদ্ধান্ত নিয়েছিল তোমার শ্বশুর শাশুড়ি। তাদের এমন সুন্দর চিন্তা ধারার কারণেই আল্লাহ আমাদেরকে আরো সুন্দর মুহূর্ত দান করেছেন। এমন অনেক মানুষ আছে যারা বাচ্চা দত্তক নিয়েছে, তবে ধীরে ধীরে এমন মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ওই যে মানুষের মন থেকে দয়া মায়া মহব্বত উঠে যাচ্ছে, তো তাই। তুমি কনসিভ না করলে তোমাকে একটা বাবু এনে দিতাম। সে তোমার আমার রক্তের না হলেও তোমার আমার সন্তান হয়ে উঠতো। কিন্তু তুমি তোমার রবের কাছে অনেক চেয়েছো, অনেক অনেক চেয়েছো, তাই তিনি তোমাকে ফিরিয়ে দেননি। তোমাকে দান করেছে, তোমাকে খুশি করেছে। অলস বিকেলে অলস ভঙ্গিতে ইস্মাত তুলি আর টুসির সঙ্গে ছাদে বসে আছে। দুই ননদ ধরে ধরে ভাবিকে ছাদে এনেছে। তামান্নার সাথে গতকাল হসপিটালে গিয়েছিল। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা গেছে একসাথে 3 জন নতুন সদস্য আসবে। এই খবর শোনার পর থেকে খন্দকার বাড়িতে কারো খুশি ধরে না। তাহিয়া খাতুন ইসমার প্রেগনেন্সির খবর শোনার পর থেকে সুক্রিয়া করে কুল পায় না। মালিহা খানম, মানজিয়া খানম ইসমার পেছনে সময় দেয় ঠিক নিজের মেয়ের মতো। ইসমার এখন 8 মাস। সিলেট থেকে ঢাকায় আসার 3 দিন পর উসামা চলে গেছে কর্মস্থলে। এরপর আর আসতে পারেনি। তুলি টুসি 2 বোন কত কথা বলছে, কিন্তু ইসমার সেদিকে মনোযোগ নেই। ব্ল্যাক ডায়মন্ডের যত্ন যত্ন মুখের অমায়িক হাসি সব মনে পড়ছে। মেজরের কল এসেছে। তোমার মন খারাপ তাই না? আজ আসছি। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি খুশি হয়েছো? আল্লাহ, কত খুশি বোঝানো অসম্ভব। কতদিন থাকবো জানো? কয়দিন? পুরো 2 মাস। ইসমা অবাক হতেও ভুলে গেছে। এই বোকা খাতুন, সত্যি 2 মাস? সত্যি 2 মাস থাকবেন? হ্যাঁ 2 মাস। যে কোনো সৈনিক 12 মাসের মধ্যে 2 মাস টানা ছুটি কাটাতে পারবে, তবে এই সময় আর ডিউটি সাপেক্ষে। আলহামদুলিল্লাহ, আমার সব ঠিক আছে। আসছেন কখন? আস্তে আস্তে রাত হবে। তুমি কি করো? ছাদে এসেছি। তুলিয়ার টুসির সাথে? হ্যাঁ। একদম সাবধানে দুজনের হাত ধরে নিচে নামবে। তোমাকে নিয়ে সর্বক্ষণ চিন্তায় থাকি। এত চিন্তা করেন কেন? একটা পেটে 3টা টুনাটুনি ঢুকে আছে। তামান্না আপু আমাকে যখন বলল, তখন খুশি হব নাকি চিন্তা করব? কি যে হয়েছিল আল্লাহ। ধুর, শুধু শুধু চিন্তা করেন। আমার চিন্তা তুমি বুঝবে না গো। কৃষ্ণ বর্ণের রাত ঝেঁকে আছে চারদিকে। মেঘের আড়ালে চাঁদ দক্ষিণা বাতাসে দুলছে সাদা পর্দাগুলো। ঘড়ির কাঁটা 10টার ঘরে। ভারী ইউনিফর্ম গায়ে খন্দকার পরিবারের ছেলে প্রবেশ করলো বাড়িতে। বাবা চাচার সাথে কোলাকুলি করে মাকে জড়িয়ে ধরলো খালামণি, এবং বোনদের সাথেও। শাশুড়িকে সালাম দিল। তাহিয়া খাতুন হাসি মুখে সংক্ষিপ্ত কথা বলে বললেন, বাবা তুমি ফ্রেশ হয়ে আসো। মানজিয়া খানম বললেন,
আসমান, কাপড় পাল্টিয়ে খেতে আয়। ইসমাকেও নিয়ে আসবি। সবাই তোর জন্য অপেক্ষায় ছিলাম। ইসমার খাওয়া দেরি হয়ে গেছে। খালামণি, তামান্না আসেনি? এসেছিল, তোর আসতে দেরি হয়েছে তাই চলে গেছে। সকালে দেখবি বিচ্ছু বাহিনী হাজির, মামা করে পাগল করে ফেলবে। ইসমা দম খিচে চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। কিছু মাসের ব্যবধানে লজ্জা জেঁকে বসেছে। আগের বার যখন না জানিয়ে এসেছে তখন ইসমা ঘুমেছিল, কিন্তু আজ সজাগ এবং জানে মেজর খন্দকার আসবে। কলিং বেলের শব্দ শুনে বারান্দায় ঘাপটি মেরে দাঁড়িয়েছে। পায়ের বোট হাতে তুলে নিজের রুমে ঢুকে ইসমা খাতুনকে দেখার জন্য বারংবার চোখ ঘুরিয়ে বারান্দায় স্থির হলো চোখ দুটো। বোটে ময়লা লেগে আছে, তাই ওয়াশরুমে রেখে তৎক্ষণাৎ চলে গেল প্রিয়দর্শিনীর কাছে। আসসালামু আলাইকুম। আসমান ওরফে উসামা খন্দকার অ্যান্ড ব্ল্যাক ডায়মন্ডের চোখের মণি ইসমা খাতুন। গভীর আলিঙ্গনের মিলন মেলা হলো। ইসমার গালের কাটা দাগে আঙুল স্লাইড করে অনেকগুলো চুমু দিল। ফিসফিস করে দুজন কথা আদান প্রদান করছে। শীতল বাতাস তাদের সঙ্গ দিয়েছে। রুমে চলো, এতক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা করবে। এমনিই পায়ে ব্যথা করে, দেখুন পা কেমন ফুলে আছে। বারান্দা থেকে কোলে করে আলতো করে গর্ভবতী স্ত্রীকে বিছানায় বসিয়ে ড্রেস চেঞ্জ করে আসলো। ইউনিফর্মে আপনাকে অনেক ভালো লাগে, জানি আমি। কিভাবে? তাকিয়ে থাকো তুমি। ইসমা হেসে ফেলল। মেজর সেই হাসির দিকে দৃষ্টি দিয়ে আছে। ইসমার মুখে 2-3টা পিম্পল উঠেছে। চোখের নিচেও কালো দাগের আবির্ভাব। মাতৃত্বের কষ্টের ছাপ দেখাই যায় ভালো করে। টুসি এসে ডাক দিল, ভাইয়া। হ্যাঁ বলো টুসি। খাবার দিয়ে যাব? না দরকার নেই, আসছি। টুসি চলে গেল। খাবার নিয়ে আসে, একসাথে খাবে? না, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সবার সাথে খেলেই ভালো লাগবে। ইসমার হাত ধরে খাট থেকে নিচে নামালো। এত বড় পেট দেখে মেজর খন্দকারের মাথা চক্কর দিয়ে উঠল ভয়ে। সে একটু বেশিই চিন্তা করছে। তোমার খুব কষ্ট হয় তাই না? ইসমা শুধু হাসল। খাওয়ার টেবিলে সবাই হাসি খুশি। হঠাৎ মোবারক খন্দকার বলে উঠলেন, ইসমা। জি কাকু। বেশি বেশি বই পড়বে, তাহলে ছানাপোনারাও জ্ঞানী হবে। মোশাররফ খন্দকার ধমক দিয়ে বললেন, তোর উপদেশ তোর কাছে রাখ। ইসমা, দু একটা কোরআন খতম দিতে পেরেছ? 3বার খতম দিয়েছি বাবা, এখন আর বেশি পড়তে পারি না। মাশাল্লাহ। তুলি বলল, আচ্ছা বাবুদের নাম রাখা হবে কি? মালিহা খানম 3টা নাম বললেন, কিন্তু কারো পছন্দ হলো না। মানজিয়া খানম কয়েকটা নাম বলেছে, তাও পছন্দ হলো না। পরে তাহিয়া খাতুন বলল, ইসমার উসামার দুজনের নাম প্রায় একরকম, বাবা মায়ের সাথে মিলিয়ে নাম রাখলেই সুন্দর হবে। এই কথাটা সবার পছন্দ হয়েছে। ইসমা একটু খেয়ে হাঁসফাঁস করছে। কি হয়েছে ইসমা? কালামণি আর খেতে পারছি না। বেগুন ভাজা নাও, দেখো খেতে পারো কিনা। ইসমার শ্বশুর 2টা বেগুন ভাজা উঠিয়ে দিল পুত্রবধূর প্লেটে। চাচা শ্বশুর একটা কাঁচামরিচ দিয়ে বলল, কাঁচামরিচ ভেঙে ডাল দিয়ে খাও, ভালো লাগবে খেতে। আসলে কাঁচামরিচ দিয়ে ডাল ভাত ভালোই লাগে। একটা বেগুন ভাজা টুসির প্লেটে আর একটা মেজর খন্দকারের প্লেটে দিয়ে মরিচ দিয়ে ডাল ভাত খেয়ে নিল। কালকে দেখে দেখে কবুতরের বাচ্চা নিয়ে নিয়ে আসবেন ইসমার জন্য। মালিহা খানম স্বামীকে বললেন, আজ খুঁজেছি পাইনি, কালকে দেখে নিয়ে আসব। তাহিয়া খাতুন বছর খানেকের ভেতরে এই পরিবারের প্রতিটা সদস্যের সাথে এমনভাবে মিশে গেছে যেন তারা ছেলের মা মেয়ের মা নয়। এবং জিয়া মালিহা যেমন বোন, তাহিয়া খাতুনও আরেকজন বোন। রাত গভীর হয়েছে। ইসমা আপন অরুষির বুকে লেপ্টে আছে। চোখে ঘুম নেই। ইদানিং ভালো করে ঘুম হয় না, আরাম করে শোয়া যায় না। ঘুম আসে না? না, একটু হাঁটলে ভালো লাগবে। ওসামা খন্দকারের হাত ধরে ধরে ইসমা হাঁটছে ঘর জুড়ে। একটু হাঁটার পরেই হাঁপিয়ে গেছে। বড় বড় শ্বাস ফেলে অসহায় চোখ নিয়ে তাকালো ব্ল্যাক ডায়মন্ডের দিকে। আর হাঁটার দরকার নেই, চেয়ারে বসো, আমি পা ম্যাসেজ করে দিই। চিপস খেতে ইচ্ছা করছে? না চিপস না, আইসক্রিম খাবো। এখন আইসক্রিম খেলে সমস্যা হবে না? হ্যাঁ তা তো ঠিক। ফ্রিজে আইসক্রিম আছে? আছে, নিয়ে আসছি। অল্প খাবে, তাহলে আর সমস্যা হবে না। আইসক্রিম হাতে নিয়ে আর সময় না দেখে খালি রুমে তার মা, খালামণি আর শাশুড়ি কী নিয়ে যেন কথা বলছে আর হাসছে। বাবা চাচারা হয়তো ঘুমিয়ে গেছে। মা আর শাশুড়ির এমন আন্তরিকতা দেখে খুব ভালো লাগলো তার। মনে শান্তি লাগলো অনেক।
তুমি আইসক্রিম খাও, আমি অজু করে আসি। এশার নামাজ পড়েননি? হ্যাঁ পড়েছি তো। তবে তাহাজ্জুদ পড়বেন? সালাদ পড়ে সাহায্য চাইব মালিকের কাছে, তোমার জন্য, বাবুদের জন্য। কপালে গালে থুতনিতে চুমু দিয়ে অজু করে আসলো। জায়নামাজ বিছিয়ে আবার ফিরে এসে পেটে কতগুলো চুমু দিয়ে জায়নামাজে দাঁড়িয়ে গেল। চেয়ারে বসে ইসমাত দেখে যাচ্ছে মানুষটা কত সুন্দর করে সেজদায় লুটিয়ে পড়ে। বান্দা সবচেয়ে বেশি বিনয়ী হয় তার প্রভুর কাছে, যখন তখন সেজদায় লুটিয়ে পড়ে এবং কিছু চাওয়ার জন্য হাত উঠায়। ইসমা একটা সময় বন্ধ্যা আর বাঝা শুনতো আর কাঁদতো। এখন সময় ঠিক কতটা পরিবর্তন হয়েছে। এখন শুদ্ধ পুরুষ তার জন্য অস্থির হয়ে থাকে। কখন ডিউটির ফাঁকে একটু কথা বলবে, কখন ইসমা খাতুন বলে ডাকবে। ইসমা চোখ ভরে দেখছে, পুরুষালী দুটো হাত মহান স্রষ্টার দরবারে উঠিয়ে কিছু চাইছে। ঢাকার রাস্তায় জঞ্জাট আর কোলাহল শুরু হয়ে গেছে। কাজের খোঁজে বেরিয়ে গেছে অনেকে। কেউ আবার অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, কেউ বা ব্যবসার কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মেজর ওসামা খন্দকার সারা রাত না ঘুমিয়ে ফজরের পরে চোখ বন্ধ করেছে। তার ডিউটি নেই, চিন্তাও নেই। ঘুম ছুটে গিয়েছে ইসমা খাতুনের গুঙ্গানি শুনে। ধরপড় করে উঠে বসলো। ইসমা পেটে হাত রেখে হাঁসফাঁস করছে। এই কষ্ট হচ্ছে? কি হয়েছে বলো না। দুইটা একসাথে লাথি দিয়েছে মনে হয়। বুঝেছি। কি বুঝলেন? আমার মেয়ে তার দুই ভাইকে চোখ পাক দিয়েছে, তাই ওরা ভয় পেয়ে দূরে সরতে গিয়ে তোমার পেটে লাথি লেগে গেছে। খুব ভালো বলেছেন। আচ্ছা এখন কয়টা বাজে? 8টা বাজে। আপনি তো ঘুমাতে পারেননি রাতে। তোমার যন্ত্রণা দেখে আমার চোখ বন্ধ হবে কি করে? সারা রাত ছটফট করেছ। মা তোমার জন্য নাস্তা রেখে গেছে। এখন অন্য কিছু খাবে? খাবো। কি খাবে? তেঁতুল খেতে ইচ্ছে করছে। নাস্তা করে তারপর একটু তেঁতুল খাবে। ধরে ধরে মেজর উঠালো প্রিয়তমাকে। পায়ে এখন পানি নেই, তবু হাঁটা চলাফেরা সব কিছুতে কষ্ট হয় ইসমার। হাঁটতে গিয়েও দাঁড়িয়ে গেছে ইসমা। হাঁটতে পারবে না? আবার বিরক্ত করছে, নড়ছে একাধারে। এখন আর হাঁটতে পারবো না। আচ্ছা দাঁড়িয়ে থাকো, আমি ধরে রাখি। মেজর খন্দকারের বুকে মাথা রেখে দিল ইসমা খাতুন। দুই হাত দিয়ে জড়িয়ে ধরল পিঠ। ছোট ছোট চুমু পড়ল গোটা মুখে। বিকালে মেজর ওসামা তার দুই বোন আর দুই ভাগ্নিকে নিয়ে বের হয়েছে। বেবি শপে ঢুকে বেবি প্রোডাক্ট কিনতে এসেছে। তুলি আর টুসি দুজন শখ করেছে ভাইয়েরা আসবে। এনিফা এলিশা ওর সাথে বায়না ধরেছে, তাই সবগুলোকে নিয়ে আগত ছোট মেহমানদের জন্য কেনাকাটা করতে এসেছে। ব্ল্যাক ডায়মন্ড অন্যরকম ফিল করছে, মনে আনন্দের দোলা। আসার সময় বাড়ি থেকে লিস্ট এনেছে। লিস্ট অনুযায়ী সব দেখে দেখে জমা করেছে। তুলি টুসি, জি ভাইয়া, তোমাদের কিছু লাগবে? সামনের সব থেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এনিফা এলিশা কোথায়? এনিফা এলিশা দুই বোন হাতে করে 3 জোড়া জুতা নিয়ে হাজির হয়েছে। এগুলো নিয়েছো কেন মামুনিরা? 3জন বেবি পায়ে দিবে। ভাগ্নিদের হাত থেকে 3 জোড়া জুতা হাতে নিয়ে ওসামা খন্দকার নিখিত চোখে দেখছে। পিঙ্ক কালার জুতাগুলো খুব সুন্দর। ঠোঁটে হাসি খেলে গেল তার। এনিফা হাস্যোজ্জ্বল মুখে বলল, মামা সুন্দর না? অনেক সুন্দর, কিন্তু বাবুরা তো এগুলো পায়ে দিয়ে হাঁটতে পারবে না মা। না হাঁটতে পারলে নাই, শুধু পায়ে দিয়ে রাখবে। ওকে, শুধু পায়ে দিয়ে রাখবে। তারা বের হয়ে যাবে ঠিক তখনই বাড়ি থেকে ফোন এসেছে। তাহিয়া খাতুন তাড়াহুড়ো করে বাসায় ফিরতে বলছে। অস্থির ভঙ্গিতে ওসামা জানতে চাইল, কি হয়েছে মা? বাবা হঠাৎ করে ইসমার শরীর খারাপ হয়ে গেছে, তামান্না হসপিটালে আছে। তামান্না বলছে এক্ষুনি হসপিটালে নিতে। ওসামার বুকের ওঠানামা বেড়ে গেছে তীব্র গতিতে। আরও 5 দিন পরে অপারেশনের তারিখ। 3টা বাচ্চা নর্মাল ডেলিভারির রিস্ক নেওয়া বোকামি। কি হয়েছে ভাইয়া? তোমার ভাবি অসুস্থ, এখনই হসপিটালে যাওয়া লাগবে। তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন ভাইয়া? তাড়াতাড়ি যাওয়া দরকার তো। তোমাকেই তো ভাবিকে নিতে হবে। ভাইয়া তুমি কি পেরেশানি করছো? মেজরের কপালে ইতিমধ্যে ঘামের ছিটা দেখা দিয়েছে। হাঁটতে হাঁটতে ভয়ের বাসা বুনেছে নিজ মনে। এর আগে কখনো নিজেকে নিয়ে এতটা ভয় হয়নি। ড্রাইভিং সিটে বসে মোবাইল ড্যাশবোর্ডে রেখে পানি দিয়ে গলা ভিজিয়ে নিল। তারপর ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিল। এই মুহূর্তে সবাই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে উৎকণ্ঠা হয়ে। মেজর খন্দকার শক্ত খোলস থেকে বের হয়ে দেওয়ানা রূপে বের হয়ে এলো।
ইসমার অপারেশন চলছে 8 ঘন্টা হবে। এই 8 ঘন্টা নিজেকে দমিয়ে রাখলেও এবার আর পারছে না। ইমার্জেন্সি আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট পেয়েই তামান্না অপারেশনের সিদ্ধান্ত নিয়েছে। আচমকা অপারেশন থিয়েটারের দরজায় টোকা দেওয়া শুরু করেছে। মোশাররফ মোবারক দুই ভাই হতবাক নয়নে চেয়ে রইল। আরিফ এসে দরজার সামনে থেকে সরিয়ে বিরক্ত হয়ে বলল, শালাবাবু মাথা কি গেল নাকি? আরিফ ভাই, আমার জরুরি কথা আছে। এই সময় তোমার কি কথা? আমি ভেতরে যেতে চাই। তুমি ভেতরে গিয়ে কি করবে? এত কথা জানি না। আপুকে বলুন আমাকে নিতে। এই মিয়া, ভিতরে কি মেলা হচ্ছে নাকি যে তোমাকে তোমার আপু নিয়ে যাবে? তামান্না সে থাপ্পড় লাগিয়ে দিল ব্ল্যাক ডায়মন্ডের গালে। তারপর চিবিয়ে চিবিয়ে বলল, দুনিয়ায় তোর বউয়ের শুধু অপারেশন হয়, শুধু তোর বউয়ের ডেলিভারি হয়। তুই ভেতরে গিয়ে কি করবি বল? ইসমার সার্জারি চলছে। তুই স্বামী হিসেবে দুশ্চিন্তা করা স্বাভাবিক, কিন্তু এমন বেপরোয়া আচরণ কিভাবে? বেপরোয়া আচরণ কি কি জিন করে নাকি মানুষ করে? তামান্না আরেকটা থাপ্পড় লাগিয়ে বলল, তুই মেজর নাকি সেনানিবাসের বাবুর্চি? এটা নিয়ে আমি এখন সন্দিহান। আমার পেশা নিয়ে তোমাকে সন্দিহান হতে হবে না। তোমার পেশায় মনোযোগ দাও। তামান্না যেতে যেতে আরিফের উদ্দেশ্যে বলল, এটাকে পারলে এখান থেকে বের করো। মালিহা মানজিয়া দুই বোন চেঁচিয়ে বললেন, আসমান শান্ত হয়ে বস, আর না হয় মসজিদে গিয়ে দোয়া করে আয়। ইসমার মা আল্লাহ আল্লাহ করছে। ব্ল্যাক ডায়মন্ড মসজিদে যাওয়ার জন্য পা উদ্যত করে তামান্নাকে থ্রেট দিয়ে গেল, এই আপু, ওর কিছু হলে তুমি আর তোমার টিম মেম্বারদের ডাক্তারি লাইসেন্স পুড়িয়ে বাতাসে উড়িয়ে দিব। একরাম ব্যঙ্গ করে বলল, কেন মামা, পুরানো ছাড়া উড়ানো যায় না? তখনই ক্যাপ্টেন তার স্ত্রী লামিয়া আর ছেলেকে নিয়ে হসপিটালে পৌঁছালো। ক্যাপ্টেন বলছে, হ্যাঁ উড়ানো যায়, কেটে কুটকুট করে উড়ানো যায়। হে নশ্বর পৃথিবীর মালিক, তুমি আমার ভেতরের ঝড় থামিয়ে শান্ত করে দাও, ওদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দাও মালিক। মেজর ওসামা বিড়বিড় করে প্রার্থনা করছে। দুজন ছেলে আর একজন মেয়ে শিশু নিয়ে আনন্দে উল্লসিত খন্দকার পরিবার। হসপিটালের নিচতলা থেকে শুরু করে করিডোর পর্যন্ত হাসি খুশির ঝিলিক মারছে। সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা শিশু একটু অসুস্থ, তামান্না দ্রুত চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ইসমা তখনও সেন্সলেস। মোশাররফ খন্দকার ছেলে শিশুদের কানে আজান দিয়ে কেঁদে ফেললেন বাচ্চাদের মতো। মাজেদা ঢাকার পথে রওনা দিয়েছে। আসার আগে সবাইকে ইসমার সুসংবাদ রসিয়ে রসিয়ে জানিয়ে গেছে। জরিনা রাহাতের প্লেটে ভাত বেড়ে দিয়েছিল মাত্র। ঠিক তখনই মাজেদার ঘোষণা তোলপাড় করে দিল জরিনা রাহাত এবং দুই বোনের মাঝে। রাহাতের এই দুই বোন ইসমার শান্তি উড়িয়ে যন্ত্রণা 2 ভাগ বাড়িয়ে দিয়েছিল। তারা এখন স্বামীর বাড়িতে সংসার করতে পারে না। রাহাতের একজোড়া চোখে শব্দহীন অনুশোচনার আন্দোলন। গলা দিয়ে আর ভাত নামলো না, না খেয়ে চলে গেছে। যাকে একটা সময় খুঁতওয়ালা মেয়ে বলে অবহেলা করেছে, সে এখন 3 সন্তানের জননী। তাকে আল্লাহ কত দান করেছে, একসাথে 3 জনকে দিয়ে কোল ভরে দিয়েছেন। দুজন ছেলের কানে আজান দিল ওসামা। 2 জনকে 2 হাতে বুকে আগলে রেখেছে। বুকটা মারাত্মক আর্দ্র হয়ে এলো নতুন বাবা হওয়ার অনুভূতির জালে ভেসে যাওয়া মেজর ওসামার। দুজনের কপালে চুমু দিয়ে একজনকে শাশুড়ির কোলে আরেকজন খালামণির কোলে দিয়ে চলে গেল মেয়ের খোঁজে। মসজিদ থেকে আসতে আসতে মেয়েকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। মালিহা খানম আত্মীয় স্বজন সবার কাছে নাতি নাতনির সুসংবাদ জানিয়ে দিচ্ছে গদগদ হয়ে। তুলি টুসি আর লামিয়া একে একে সবাই বাচ্চাদের কোলে আলাপচারিতায় মজে গেছে। কোনজন মায়ের মতো হয়েছে, কোনজন বাবার মতো হয়েছে। ছেলে মেয়ে 3 জন মায়ের মতো ফর্সা হয়েছে, তবে চেহারার গড়ন এখন থেকেই মনে হচ্ছে বাবার মতো হবে। তামান্না ব্ল্যাক ডায়মন্ডের নবজাতক কন্যাকে সবেমাত্র কোলে নিল। তখনই চিন্তিত ভঙ্গিতে ব্ল্যাক ডায়মন্ড বড় বড় পা ফেলে তামান্নার কোলে ঝুঁকে চেয়ে রইল অনিমেষে। আপু, আমার মেয়ে? হ্যাঁ। ছোট তুলতুলে ছানাটাকে একদম বুকের সাথে মিশিয়ে কেঁদে ফেলল। ফিসফিস করে ডান কানে আজান, বা কানে ইকামত দিল। তামান্না ব্ল্যাক ডায়মন্ডের আবেগ মাখা কণ্ঠ, চোখের পানি, মুখের তৃপ্তি দেখে ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, আল্লাহ তোদেরকে কি সুন্দর মতো মিলিয়ে মিলিয়ে দান করেছে। 2 জন ছেলে 1 জন মেয়ে। তোদের আর সন্তান না হলেও চলবে। বাবাদের নাম কি রাখবি? ওমর, উসমান, উমামা। উমামা হলো আমার মেয়ের নাম। সবার নাম এক নজরে। ওমর বিন উসামা, উসমান বিন উসামা, উমামা বিনতে উসামা। ভাই থাম তুই,
আমার মাথায় জটলা বেঁধে গেছে। তোর ছেলেদের নাম ঘুরে ফিরে একই। উসমান ডাকতে গেলে তোকেই ডেকে ফেলবো। না আপু, এগুলোই থাকবে নাম। ওসামা নামটা ওমামা নামটা কেমন হয়েছে আপু? তামান্নার ছেলে এমরান বলল, ওমামা না ডেকে শুধু মামা ডাকবো। বিরক্ত চোখে তাকিয়ে থেকে মেজর বলল, পূর্ণ নাম ডাকবি, না ডাকতে পারলে কিছুই ডাকবি না। হুড়মুড় করে জনসংখ্যা ঘিরে ফেলল খন্দকার বাড়ির ছোট কন্যা ওমামা বিনতে উসামাকে। মালিহা খানম কোলে নিয়ে কত কত চুমু দিলেন নাতনির ছোট্ট নিষ্পাপ মুখে। পালাক্রমে মানজিয়া খানম তাহিয়া খাতুন কোলে নিয়ে প্রাণ ভরে দেখল লাল ঠোঁট গোল করে রাখা নবজাতক শিশুটাকে। আপু, আমার মেয়ে সুস্থ এখন? বাবু খানিকটা দুর্বল, এখন ফর্মুলা দুধ খাওয়াতে হবে। 3-4 দিন পর মায়ের দুধ পান করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ইসমা খাতুনের কি অবস্থা? ওর এখনো জ্ঞান ফেরেনি, আরও সময় লাগবে। তোমরা কি করছো? জ্ঞান ফিরে না কেন? আজব তো, আমরা কি করব? টোনাটুনি চোখ মেলে তাকিয়ে আছে। তবে ওদের মা কেন চোখ বন্ধ করে আছে? তামান্না পায়ের স্যান্ডেল খুলে হাতে নিয়ে ব্ল্যাক ডায়মন্ডের দিকে তাক করে রাগে হিড়হিড় করে বলল, জোতা পেটা দিয়ে তোকে ঠিক করে ফেলবো। অপারেশন হয়েছে তোর বউয়ের, তোর বাচ্চার অপারেশনের মাধ্যমে বের হয়েছে। ওদের চোখ তো খোলাই থাকবে। জীবনে শুনেছিস সার্জারির পরে পেশেন্ট চোখ খুলে তাকিয়ে থাকতে? বউয়ের জন্য এত ছটফট লাগলে মজনুর মতো অলিতে গলিতে ঘুরে ফিরে ইসমা ইসমা করে দেওয়ানাগিরি করে দেখা। স্যান্ডেল নামাও, স্যান্ডেল তোর পিঠে পড়বে। ক্যাপ্টেন রিয়াদ হাসি চেপে বলল, স্যার, সেনানিবাসে বলে দেই আমাদের মেজর দেওয়ানা হয়ে গেছে মজনুর মতো। পরিশেষে পিঠে স্যান্ডেলের বাড়ি খেয়েছে। ক্যাপ্টেন, তোমার আওলা ঝাওলা নাচানাচির কথা লামিয়া জানে না? জানিয়ে দিলে ভালো হবে, তাই না? তামান্না স্যান্ডেল পায়ে দিয়ে বলল, ভাই তুই ইসমার কাছে গিয়ে বসে থাক, কারো মাথা খাবি না আর। কারো মাথা খাবো না আর। তোমার ডাক্তারি লাইসেন্স আমি পুড়িয়ে উড়িয়ে দিতাম, সাথে তোমার টিম মেম্বারদের। পুড়িয়ে উড়িয়ে দিলি না কেন? দেওয়ার দরকার হয়নি তাই। বিশ্বাস কর, আমার মনে হয় না তুই একজন মেজর। বিশ্বাস কর আপু, আমারও মনে হয় না তুই একজন সার্জন। তবে আমাকে কি মনে হয়? শাকচুন্নি। ফের পা থেকে স্যান্ডেল খুলতে খুলতে মেজর হাওয়া হয়ে গেছে। তামান্না রিয়াদের উদ্দেশ্যে জোরে জোরে বলল, এই রিয়াদ, তোমার স্যার কি সেনানিবাসেও এমন করে? সেনানিবাসে যদি ইসমা ম্যাডাম থাকতো তবে সেখানেও এমন করতো। ও যেমন বউ পাগল হবে আমি জীবনেও ভাবিনি। আমিও ভাবিনি আরিফ ভাইকে আপনাকে এত ভয় পাবে। রিয়াদ, আমিও কিন্তু ভাবিনি তুমি নাচতে পারো। ভোতা মুখে রিয়াদ চলে গেল। তামান্না শুধুই হেসে ফেলল উসামার কথাগুলো ভেবে। ইসমার ভাগ্য প্রথমে খারাপ হলেও দ্বিতীয় দফায় সঠিক মানুষের কবলে পড়েছে। এমন স্বামী যার আছে তার তো সুখ আর সুখ।